ওয়েলকাম স্টুডেন্টস। আমরা আগের ভিডিওতে আমরা পড়েছি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হচ্ছে তার মাত্রা একক, এসবগুলো পড়েছি। আমরা পড়বো আজকে হচ্ছে এই তাপ অধ্যায়ের বা তাপের ঘটনাসমূহ অধ্যায়ের দ্বিতীয় লেকচার। এটা এই দ্বিতীয় লেকচারে আমরা প্রথমেই বলবো একটা লিস্ট আছে, সেই লিস্টটা তোমাদের একটু মুখস্থ করতে হবে। যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একটা লিস্ট, কোন ধাতুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত, সেটা একটা লিস্টটা তোমাদের মোটামুটি মনে রাখতে হবে। পার্টিকুলার ফিগারটা যদি মনে রাখতে নাও পারো, তাহলেও অন্তত পক্ষে তোমাদের কার বেশি কার কম, কার তুলনায় কার বেশি, এটা একটু মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে বলি। আমি একটা উদাহরণ দিই। ধরা যাক পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হচ্ছে 19 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। তামার হচ্ছে ধরা যাক 17 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড, আর লোহার হচ্ছে 12 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। আমি তিনটে আপাতত এর মধ্যে লিখে রাখলাম এখানে। তো এই কারণে যদি মনে রাখতে হবে, ধরো এখান থেকে কিছু বোধমূলক কিছু প্রশ্ন দিতে পারে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সম্পর্কে প্রাথমিক ধারণা আছে কিনা সেটা ব্যাপারে। তাহলে আমরা কালকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে পড়েছি, সংজ্ঞা টঙ্গা পড়েছি। আরেকটু এখানে বলে দিই, ধরো তারপর মূল জায়গায় আসবো। তাহলে বললো যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁻6 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝায়। লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এটা বলতে কি বোঝায়, অথবা এরকম ভাবে লিখতে পারি 0.012 এরকম বা এরকম, যাই হোক দিতে পারে। এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় যে 1 সেমি দৈর্ঘ্যের কোনো লোহার দণ্ডের উষ্ণতা যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা হয়, তাহলে তার দৈর্ঘ্য বৃদ্ধি হবে 0.0012 সেন্টিমিটার। কি বলবো? যে 1 সেমি দৈর্ঘ্যের একটা লোহার দণ্ডের উষ্ণতা যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা হয়, তাহলে তার দৈর্ঘ্য বৃদ্ধি হবে এত সেমি। এই কথাটার অর্থ হচ্ছে এটা। অথবা আমরা বলতে পারি যে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলতে বোঝায় যে কোনো লোহার দণ্ডের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যে এত সেন্টিমিটার বৃদ্ধি পাবে। 1 সেমিতে এত সেমি। অথবা আমরা প্রথম থেকেই দণ্ডটার দৈর্ঘ্য 1 সেমি ধরে নিতে পারি, তখন বলবো 1 সেন্টিমিটার ধরে নিলাম, তাহলে এত সেমি বৃদ্ধি পাবে। বেশ, এটা গেল হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সংখ্যা দিয়ে এর অর্থ কি। এবার যে কারণে বলছিলাম যে লিস্টটা মুখস্থ রাখতে হবে। কিরকম? তাহলে এই যে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 19 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড এবং তামার হচ্ছে 17 × 10⁻⁻6, তার মানে কি তামার থেকে পিতল বেশি প্রসারিত হয়, আবার লোহার থেকে তামা বেশি প্রসারিত হয়, আর লোহার থেকে পিতল তো অবশ্যই বেশি প্রসারিত হয়। এইবার তোমাকে প্রশ্ন করলো যে একটা লোহার তৈরি বোতলে তামার পিতলের ছিপি আটকে গেল। লোহার তৈরি বোতলে একটা পিতলের ছিপি আটকে গেছে, আর কি শক্ত হয়ে আটকে গেছে। তাহলে এটাকে গরম করতে হবে না ঠান্ডা করতে হবে? তাহলে আমি একটু দেখাই জিনিসটা। ধরা যাক এরকম একটা লোহার তৈরি বোতল। এই লোহার তৈরি বোতলের মুখটায় পিতলের ছিপি হলো, এটা ধরানোর পর পিতলের ছিপি আটকালাম। কি আটকে দিলাম? পিতলের ছিপি। এই ভিডিওগুলো আমার এই দেখবে যে তাপের চ্যাপ্টার শেষ করতে অনেক সময় লাগবে, ঠিক আছে? 6টা 8টা 10টা লেগে যেতে পারে ভিডিও। আমি একটু ডিটেলে পড়াই, তো একটু ভেঙে ভেঙে পড়াই, তোমাদের সুবিধা হবে। তো যাই হোক, এটা লোহার বোতল আর এটা হচ্ছে পিতলের ছিপি। আমি লিখে দিই একটু, লোহার বোতল, এটা হচ্ছে পিতলের ছিপি। তাহলে এবার এটা আটকে গেছে, তাহলে গরম করতে হবে না ঠান্ডা করতে হবে? তাহলে এবার দেখি লোহার পিতলের মধ্যে কার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি। তাহলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কম, পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি।
তার মানে এটা যদি গরম করি তাহলে পিতল বেশি প্রসারিত হবে, ছিপি বেশি প্রসারিত হবে, বোতল কম প্রসারিত হবে। তার মানে কি, এটা গরম করতে হবে, তাহলে গরম করলে এ বেশি প্রসারিত হবে, অর্থাৎ ছিপিটা আলগা হয়ে যাবে, আলগা হয়ে যাবে। এইবার দেখো যদি উল্টোটা হতো, উল্টোটা হতো, পিতলের বোতল, পিতলের বোতল আর হচ্ছে উল্টো, পিতলের বোতল লোহার ছিপি, তাহলে এইবার পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি, লোহার কম। তাহলে আমি একে যদি গরম করি তাহলে পিতল বেশি প্রসারিত হবে, লোহা কম প্রসারিত হবে, তাহলে কি হবে, আরো বেশি করে এঁটে যাবে, তাহলে এর ছিপি খোলা যাবেই না। তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে, ঠান্ডা করতে হবে। ঠান্ডা করলে কি হবে, সংকুচিত হবে, যে বেশি প্রসারিত হয় তাপে সে ঠান্ডা করলে বেশি সংকুচিত হয়। তাহলে এইখানে হচ্ছে পিতল বেশি সংকুচিত হবে, লোহাও সংকুচিত হবে কিন্তু কম। তাহলে পিতল বেশি সংকুচিত হবে, লোহা কম সংকুচিত হবে, ফলে আলগা হয়ে যাবে। তাহলে এই বোতলকে ছিপি খুলতে গেলে হচ্ছে ঠান্ডা করতে হবে। তোমাকে পরীক্ষার সময় এরকম করে আসতে পারে যে লোহার বোতলে তামার ছিপি আটকে গেছে, লোহার বোতলে তামার ছিপি আটকে গেছে, তাহলে বেশি এটা গরম করতে হবে না ঠান্ডা করতে হবে, তাহলে ছিপি তামার, বেশি মানে গরম করতে হবে। তামার বোতলে লোহার ছিপি আটকে গেছে, ঠান্ডা করতে হবে। বোঝা গেছে? তাহলে এই জন্য এই লিস্টটা মুখস্থ করতে হবে। আর একটা কারণে লিস্টটা মুখস্থ করতে হবে, যেটা আমরা বলছিলাম আগে, সেটা হচ্ছে দ্বিধাতব পাত। দ্বিধাতব পাত খুব গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারে একটা জিনিস, সেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, আলোচনা করবো। সেটা হচ্ছে দ্বিধাতব পাত। দ্বি মানে কি, দয় বায় লিখি একটু, দ্বিধাতব পাত। দ্বিধাতব পাত, দ্বি মানে কি, দুই, আর ধাতব পাত মানে ধাতুর তৈরি দুটো পাত। সেই ধাতুর তৈরি দুটো পাতকে যখন রিভেট দিয়ে জয়েন করা হয়, রিভেট, আর একটা জিনিস, নতুন জিনিস শুনলাম, সেটা হচ্ছে রিভেট। রিভেটটা একটু বলে দিই। রিভেটটা কি, মনে করো এটা একটা ধাতব পাত, তার নিচে এটা আর একটা ধাতব পাত, তাহলে এদেরকে তো একদম সে মাঝখানে আঠা দিলেই জয়েন করে যাবে তা তো নয়, খুলে যাবে। তাহলে এদেরকে আটকানোর জন্য কি করা হয়, এদের মাঝখান দিয়ে ফুটো করা হয়। এর উপরে একটা ফুটো করলাম না, ফুটো করে এই টোটাল যে দুজনের যে দৈর্ঘ্যটা আছে, সেই দৈর্ঘ্যের থেকে সামান্য একটু কম দৈর্ঘ্যের কোনো দণ্ডকে, নাট বল্টুকে, দণ্ডকে আমরা উত্তপ্ত করলাম, একদম লাল করে উত্তপ্ত করলাম। লাল করে উত্তপ্ত করে এর মধ্যে দিয়ে ঢুকিয়ে দেওয়া হলো, মানে যার অরিজিনাল দৈর্ঘ্যটা হচ্ছে এইটুকু। আমি পাশে একটু এঁকে দেখাচ্ছি, বোঝার সুবিধা হবে। এই বাস্তবে মুখটা এরকম থাকে না, লম্বায় থাকে, ঘা বেড়ে ওটাকে আবার চ্যাপ্টা করে দেওয়া হয়। তো তো এটাকে গরম করা হলো, গরম করে এই এর মধ্যে দিয়ে ঢুকিয়ে দেওয়া হলো। তাহলে এর মধ্যে দিয়ে যখন ঢুকিয়ে দিলাম, এ এখন প্রসারিত অবস্থায় আছে, প্রসারিত অবস্থায় আছে। তাহলে এবার এই ঘা মেরে মাথাটাকে বসিয়ে দিলাম আমি গরম অবস্থাতেই, ঘা মেরে মাথাটা বসিয়ে দিলাম। তাহলে যখন ঘা মেরে বসিয়ে দিলাম, এবার কি উত্তপ্ত অবস্থায় রয়েছে, লাল অবস্থায় রয়েছে, এবারে আস্তে আস্তে ঠান্ডা হবে। ঠান্ডা হলে এই দুটোকে কি করবে, একদম কামড়ে আটকে ধরে থাকবে, লেগে থাকবে। এই পদ্ধতিকে বলা হয় রিভেট। এই রিভেট দিয়ে দিয়ে জোড়া লাগিয়ে লাগিয়ে অনেক ব্রিজ ফ্রিজ তৈরি করা হয়, অনেক বড় বড় কনস্ট্রাকশন, ব্রিজ এভাবে তৈরি করা হয়। খুব সাংঘাতিক একটা মানে গুরুত্বপূর্ণ জিনিস রিভেট। তো আমরা এই দ্বিধাতব পাত, মানে দুটো ধাতব পাতকে এই রিভেট দিয়ে যখন জোড়া লাগাবো, তখন তাকে বলা হয় দ্বিধাতব পাত। তাহলে এর জিনিস বিষয়টা কি একটু দেখি। দ্বিধাতব পাত, বেশ, দুটো ধাতব পাত, পাতলা পাতলা দুটো ধাতব পাত। আমি আবার এই দুটো উদাহরণই বলি, বুঝতে সুবিধা হবে। তাহলে এই হলো লোহা, কেমন, আর এই হলো পিতল। আমি বেশি মোটা করে ফেলছি, এত মোটা হবে না। এই লোহা, একটা হলো পিতল। এই দাগ দাগ যেটা দিলাম সেটা হচ্ছে লোহার পাত, আর যেটা হলুদ দাগ দিলাম সেটা হচ্ছে পিতলের পাত। এটা লোহার পাত আর পিতলের পাত, দুটোকে রিভেট দিয়ে জয়েন করছি, একে বলা হয় দ্বিধাতব পাত। তাহলে এই দ্বিধাতব পাত করে আমার কি লাভ হলো, ফাংশনটা কি এর,
এর ফাংশনটা হচ্ছে, ধরো একে যখন উত্তপ্ত করব তাহলে কার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি? পিতলের। তাহলে এ সবসময় এই দিকে বাঁকবে, মানে যেমনভাবে বাঁকবে যাতে পিতলটা বাইরের দিকে থাকে। কীরকম? মানে এ বাঁকলে এরকম দেখতে হবে, এ বাঁকলে তাহলে বাইরের দিকে কে থাকবে? পিতল থাকবে। ভেতরের দিকে কে থাকবে? লোহা থাকবে। যার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বেশি, গরম করলে সে বাইরের দিকে থাকবে। তাহলে এখানে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসছে, তাহলে ঠান্ডা করলে কি হবে? ঠান্ডা করলে যে বেশি প্রসারিত হয়, আবার ঠান্ডা করলে সে বেশি সংকুচিত হবে। তাহলে যখন এটা ঠান্ডা করব তাহলে এটা হচ্ছে নর্মাল অবস্থা, সাধারণ। এটা হচ্ছে উত্তপ্ত, আর এরপর আঁকবো শীতল। তাহলে শীতল হলে কি হবে? এইরকম হবে দেখতে। শীতল হলে এটা হচ্ছে শীতল। তাহলে এখান থেকে যে প্রশ্ন আসবে দেখো, ধরো তোমাকে বললো লোহা তামা দিয়ে দ্বিধাতক পাত তৈরি করেছি, ঠান্ডা করলে কে ভেতরে থাকবে? তাহলে তোমাকে মুখস্থ রাখতে হবে যে লোহা এবং তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কার বেশি কার কম। তাহলে লোহা এবং তামা দিয়ে বানিয়েছি, তাহলে লোহার বেশি, তামার বেশি, লোহার কম। তাহলে গরম করলে তামা বাইরের দিকে থাকবে, আর হচ্ছে ঠান্ডা করলে তামা ভেতরের দিকে থাকবে। এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে এখান থেকে গেল একটা ওই এই লিস্ট থেকে যে কার বেশি কার কম সেটা একটা ব্যাপার। তারপরে বোতলে ছিপি আটকে গেলে কিভাবে খুলবে, গরম না ঠান্ডা, সেটা একটা ব্যাপার। আর 3 নম্বর হচ্ছে দ্বিধাতক পাত তৈরি করলে কে বাইরে থাকবে কে ভেতরে থাকবে। এই ধরনের প্রশ্ন টেস্ট পেপারে অনেক আছে দেখবে। বেশ, এবার আসি এই দ্বিধাতক পাতের একটা ব্যবহার। তাহলে এবার আমি সাধারণ অবস্থায় কি করেছি, এটা লোহা আর পিতল দিয়ে বানিয়েছি একটা দ্বিধাতক পাত। তাহলে এটাকে উত্তপ্ত করলে কে ভেতরে থাকবে কে বাইরে থাকবে? আবার সেই একই জিনিস, উত্তপ্ত করলে পিতল বাইরের দিকে থাকবে, লোহা ভেতর দিকে থাকবে। তাহলে এইভাবে বাঁকবে। তাহলে আমি এখানে একটা ছোট্ট করে সার্কিট যোগ করে দিলাম, এইখানে একটা হিটার লাগিয়ে দিলাম। কি লাগিয়ে দিলাম? হিটার লাগিয়ে দিলাম। তোমরা হিটার এখন সবাই হয়তো দেখোনি, এটা ওই মানে গরম করে একটা কয়েল থাকে, সেটা গরম হয়, উত্তপ্ত হয়ে ওঠে, লাল হয়ে উত্তপ্ত হয়ে ওঠে, ভেতরে নাইক্রোমের তার থাকে, তোমরা পড়তে হবে তোমাদের পরে, এই চ্যাপ্টারে আছে, তারপরে তড়িৎ চ্যাপ্টারে। তো সেই হিটারে হচ্ছে সঙ্গে একটা যন্ত্র লাগানো আছে, দ্বিধাতক পাত। এই যে তারটা, এই তারটা এসে এইখানে হচ্ছে সোর্স, ধরো এসি সোর্স মানে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে এই যখন এসি সোর্সের সঙ্গে যুক্ত করব বা তড়িৎ প্রবাহ উৎসের সঙ্গে যখন যুক্ত করব, তখন এই দেখো একটা সার্কিট কমপ্লিট হচ্ছে। যদিও এটা খুব ছোট, আমি বোঝানোর জন্য বড় করে এঁকেছি অনেক। সার্কিট কমপ্লিট হচ্ছে। তাহলে যখন সার্কিট কমপ্লিট হচ্ছে তাহলে হিটার উত্তপ্ত হবে। তাহলে হিটার উত্তপ্ত হলে উত্তপ্ত হবে, এটা উত্তপ্ত হবে। যখনই উত্তপ্ত হবে, কোনো প্রবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা গেলে সেটা উত্তপ্ত হয়। এটা এত সেন্সিটিভ, এটা এত উত্তপ্ত হবে এবং দেখা যাবে তাহলে এই দিকে বাঁকবে। তাহলে পরের যে সিনটা, সেই পরের সিনটা কেমন দেখতে হবে দেখো। পরের সিনটা দেখতে হবে এইরকম, এইরকম দেখতে হবে। এইরকম দেখতে হবে। তাহলে যখন এইরকম ভাবে বেঁকে গেল, তখন ডিসকানেকশন হয়ে গেল, সার্কিটটা ওপেন সার্কিট হয়ে গেল। তাহলে সার্কিট যখন ওপেন সার্কিট হয়ে গেল, তখন হিটার অফ হয়ে গেল অটোমেটিক। তাহলে কিছুক্ষণ পর যখন হিটার যখন অফ হয়ে যাবে, তখন তাপ আর উৎপন্ন হবে না, তড়িৎ প্রবাহ মাত্রা যাবে না। তাহলে এও ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেলে কি হবে, এ আবার এরকম অবস্থা থেকে আবার আস্তে 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 গিয়ে সোজা হয়ে যাবে। তাহলে সোজা হয়ে গেলে এই দণ্ডটা আবার এই তারের সঙ্গে টাচ করবে, টাচ করলে আবার উত্তপ্ত হবে, আবার উত্তপ্ত হবে। তাহলে এই যে বারবার উত্তপ্ত হচ্ছে, ঠান্ডা হচ্ছে, এবং সবসময় এই হিটটা একটা কনস্ট্যান্ট জায়গায় রেখে দেবে, স্ট্যাটিক অবস্থায় রেখে দেবে, থার্মটা একটা স্ট্যাটিক অবস্থায় রেখে দেবে। এই সিস্টেমটাকে বলা হয় থার্মোস্ট্যাট যন্ত্র। এই যে যন্ত্রটা, এটাকে বলা হয় থার্মোস্ট্যাট যন্ত্র।
থার্মটাকে স্ট্যাটিক রেখে দেবে। তাহলে দ্বিধাতব পাতের একটা ব্যবহার হলো কি, একটা ব্যবহার হলো থার্মোস্ট্যাট যন্ত্র। এইবার দেখো আরেকটা ব্যবহার বলি, ওই একই, আমি অনেকগুলো একসঙ্গে আঁকবো না, ওই একই দ্বিধাতব পাত, সেই দ্বিধাতব পাতকে এইভাবে রেখেছি। এবার এই জাস্ট সার্কিটটাকে ঘুরিয়ে দিয়েছি, এই দ্বিধাতব পাতই আছে ধরো। তাহলে এইবার এইদিকে একটা পাত যুক্ত করা রয়েছে, আর এইখানে সার্কিটটা খোলা রয়েছে। আগেরবার ছিল সার্কিট অটোমেটিক্যালি কানেক্টেড, দ্বিধাতব পাত উত্তপ্ত হওয়ার পর হচ্ছে ডিসকানেক্টেড। এইবার দেখো এইখানে একটা অ্যালার্ম লাগিয়ে দিলাম, এখানে একটা অ্যালার্মের ঘড়িটা যে চুপ রয়েছে কইসে বাজে, তোমরা বোধহয় পড়োনি, সেই 3 কোরিয়ার ইয়েটা বাবু মশাই একটা পড়েছিলাম আমরা কবিতা, তোলপাড়িয়ে উঠলো পাড়া। তো সেই অ্যালার্মের ঘড়িটা যে চুপ রয়েছে কইসে বাজে, সেই অ্যালার্ম একটা লাগানো রয়েছে। সেই অ্যালার্মটা হচ্ছে এই সার্কিট কমপ্লিট করে ব্যাটারির সঙ্গে কানেকশন করা রয়েছে। এই উৎস, ডিসি উৎস মনে করো, একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়েছে, ডিসি কারেন্টের ব্যাটারির সঙ্গে যুক্ত করা আছে। তাহলে সাধারণ অবস্থায় এটাকে একটু নিচের দিকে আঁকি, সাধারণ অবস্থায় এ ডিসকানেক্টেড রয়েছে। তাহলে এই অ্যালার্ম কি বাজবে? অ্যালার্ম বাজবে না, ডিসকানেক্টেড রয়েছে। এইবার এটাকে আমি রান্নাঘরে, যেখানে বাড়িতে আগুন লাগার সম্ভাবনা আছে এইরকম কোনো জায়গায় যদি রেখে আসি, তাহলে আগুন যখনই সেখানে লাগবে সঙ্গে সঙ্গে উত্তপ্ত হবে। এবং এমন সিস্টেম, এটা এত পাতলা এবং এত সেন্সিটিভ যে এটা উত্তপ্ত হলে বেঁকতে 1 ঘন্টা লাগবে না। 1 ঘন্টা লাগলে তার আগে বাড়ি পুড়ে ছাই হয়ে যাবে। এ উত্তপ্ত হবে কি সঙ্গে সঙ্গে বাঁকবে। কোন দিকে বাঁকবে? ওই বাইরের দিকে বাঁকবে, বাইরে পিতল থাকবে। তাহলে এ ঘুরে এসে কি হবে, এই পরবর্তী সিনটা হবে এইরকম, তাহলে এইটা এসে এর সঙ্গে টাচ করে যাবে। তাহলে টাচ যখনই করে যাবে, তাহলে অ্যালার্ম কি হবে, এবার বাজবে, অ্যালার্ম বাজতে লাগবে। একে বলা হয় ফায়ার অ্যালার্ম। আগেবারটা বললাম হিটারের সঙ্গে ওটা কি লাগানো আছে, থার্মোস্ট্যাট, আর একে বলা হয় ফায়ার অ্যালার্ম। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে দ্বিধাতব পাত এবং ফায়ার অ্যালার্ম, থার্মোস্ট্যাট যে ব্যবহার, এবং এই লিস্টটা কেন মুখস্থ করতে হবে তার কারণ। এইবার আসি আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কার বেশি কার কম তো জানলাম, এই সংক্রান্ত অনেক উদাহরণ তোমরা দেখবে। ঠিক আছে, অনেক রকম উদাহরণ অনেক রকম কিছু বইতে আছে। দৈর্ঘ্য প্রসারণের কিছু উদাহরণ বলি, যেমন যে দেখবে যে আমার আঁকা একদম ভালো নয়, কিন্তু তোমাদের বোঝানোর জন্য আঁকছি। এই যে এটা হচ্ছে একটা বিদ্যুতের খুঁটি মানে কি, সেই গ্রামের দিকে জমি টমির ওপর দিয়ে যে বড় বড় সেই বিদ্যুতের অ্যান্টেনাগুলো যায় না, সেই রকম জায়গা থেকে এরকম ধরো তার ঝুলছে, বিদ্যুতের খুঁটিতে তার ঝুলছে। এই তারগুলোকে ঝুলিয়ে রাখা হয়, একটু টান টান করে রাখা হয় না। কেন ঝুলিয়ে রাখা হয়? যাতে গ্রীষ্মকালে প্রসারিত হলে ঝুলে যাবে, কিন্তু শীতকালে সংকুচিত হলে এটা আবার একটু টান টান হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে গ্রীষ্মকালে, এটা হচ্ছে শীতকালে। কিন্তু আমি যদি গ্রীষ্মকালে এরকম অবস্থায় রেখে দিই, এমনিতেই যদি এরকম অবস্থায় থাকে, তাহলে শীতকালে কি হবে, সংকুচিত হবে। সংকুচিত হলে প্রচন্ড টান পড়বে, তাহলে হয় তার ছিঁড়ে যাবে, নাহলে এই যে পোলটা বেঁকে যাবে। ঠিক আছে, তাহলে এই যে প্রশ্ন এখানে কি প্রশ্ন আসতে পারে, যে এরকম বিদ্যুতের তারকে টান টান করে না রেখে, বিদ্যুতের খুঁটিতে তার টান টান করে না রেখে একটু ঝুলিয়ে রাখা হয় কেন? তাহলে বলবে যে সংকোচন প্রসারণের জন্য শীতকালে সংকুচিত হয়ে ছিঁড়ে যেতে পারে বা খুঁটি হচ্ছে ভেঙে যেতে পারে। আবার এরকম প্রচুর প্রশ্ন আছে, আমি 2-1টা আলোচনা করে দিচ্ছি। তোমরা যদি কিছু মনে হয় যে আরো কিছু বুঝতে পারছো না, অসুবিধা আছে, তাহলে সেগুলো আমরা
বলবে, আমি কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি সেগুলো আবার আলোচনা করে দেবো পরের ভিডিওতে। যেমন একটা প্রশ্ন আছে, ধরো যে বাড়ির ছাদ ঢালাই করা হয়, ছাদটা কি দিয়ে ঢালাই করা হয় না, লোহা দিয়ে ঢালাই করা হয়। ছাদ হচ্ছে লোহা দিয়ে ঢালাই করা হয়, তোমার লোহার রড দিয়ে। তাহলে যে সাধারণ মধ্যবিত্ত সেও লোহার রড দিয়ে ঢালাই করছে, যে খুব কোটিপতি বড়লোক সেও শিল্পপতি সেও কিন্তু লোহার রড দিয়ে ঢালাই করছে। কেউ বলতে পারে যে হ্যাঁ আমি তো খুব কোটিপতি, তাহলে আমি লোহার রড দিয়ে কেন ঢালাই করবো, আমি সোনা দিয়ে ঢালাই করবো, আমি ছাদটা সিমেন্টের সঙ্গে সোনা রড দিয়ে ঢালাই করবো। করুক দেখি, ওই সোনা বাড়ি ভেঙে তার মাথায় পড়বে। কেন ভেঙে পড়বে? এইবার আসি, তাহলে কি দিয়ে যে ওই যে স্ল্যাব যখন তৈরি করা হয় বা ছাদ যখন ঢালাই করা হয়, তখন এই যে কংক্রিটের যে গাঁথনি তার মধ্যে মধ্যে এরকমভাবে লোহার রড দেওয়া থাকে। এই যখন এই সিমেন্টের ওই তোমার বোল্ডার, সিমেন্টের মাখানো সিমেন্ট, জমানো সিমেন্ট এবং হচ্ছে এই লোহার রড, এই দুজনেরই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক প্রায় সমান, একদম প্রায় সমান। ফলে শীতকালে এই লোহা সংকুচিত হয় আর তার সঙ্গে সঙ্গে ওই কংক্রিটের গাঁথনিও সংকুচিত হয়, আবার গ্রীষ্মকালে দুজনেই একসঙ্গে প্রসারিত হয়। ঠিক একই পরিমাণ যখন প্রসারিত হয় তখন ভাঙার সম্ভাবনা থাকে না, ভেতরে কোনো পীড়ন উৎপন্ন হয় না। পীড়ন কি, এর প্রশ্নের পীড়ন কি সেটা একটু আলোচনা করে দেবো। মনে করো দুটো দেওয়াল আছে, কি আছে, এটা কি এঁকেছি, দুটো দেয়াল এঁকেছি। এই দুটো দেয়ালের মাঝখানে একটা লোহার শিককে শক্ত করে আটকে দিলাম যাতে এদিক ওদিক আর বাড়তে না পারে। তাহলে এবার একে যখন উত্তপ্ত করব তখন তো এটা আর থেমে থাকবে না, এ তো বাড়বে। তাহলে বাড়লে দুটো দেয়ালে যে প্রবল বল প্রয়োগ করবে, তাহলে এই বলের প্রতিক্রিয়া স্বরূপ দেয়ালও তারপর একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে। তাহলে এর ভেতরে যে বল উদ্ভূত হচ্ছে, ভেতরে যে প্রতি একক ক্ষেত্রফলে যে বল উৎপন্ন হচ্ছে তাকে বলা হয় পীড়ন। তাহলে এই যে গরম করছো আর সে বড় হতে যাচ্ছে, ভেতরে ভেতরে একটা বল তৈরি হচ্ছে, একে বলা হয় পীড়ন। তাহলে দেয়ালগুলোকে কি করবে, সরিয়ে দেবে। এই ধর্মকে কাজে লাগিয়ে আবার হেলে যাওয়া দেয়ালকে সোজা করা হয়। একটা জিনিস আলোচনা করতে করতে কত জিনিস চলে আসে দেখো, এটা আমার মাথাতে ছিল না, আমি এটা বলতে গিয়ে মনে পড়ে গেল। দেয়াল, একটা হেলে যাওয়া দেয়ালকে আবার এইভাবে সোজা করা হয়। কিরকম, তাহলে এই যে কাত হয়ে গেছে দেয়াল, বেশ দুদিকেই কাত করে দিস, একদিক কাত করবো না, দুটো দেয়ালই হেলে গেছে, দেয়াল হিল গয়া। তো দেয়াল হিল গয়া দিয়ে এইখান দিয়ে লোহার রড প্রবেশ করিয়ে এইদিকে বার করেছি, দিয়ে বার করে আমি এটাকে উত্তপ্ত করেছি, এই লোহার রডটাকে উত্তপ্ত করলে কি হবে, এই ফুটো করা আছে তো, তাহলে এই দেয়াল দিয়ে বেরিয়ে যাবে, দেয়াল দিয়ে বেরিয়ে প্রসারিত হয়ে গেল। তাহলে এইখানে ছিল, এদিকে প্রসারিত হলো, এদিকে ছিল, এদিকে একটু প্রসারিত হলো, তাহলে শিকটা বড় হয়ে গেছে। এইবার ওই শিকের ওপর আমি নাট বল্টু লাগিয়ে দিয়েছি বড় হয়ে যাওয়ার পর। এবার ছোট হবে মনে করলে আর ছোট হতে পারবে না, নাট বল্টু লাগিয়ে দিয়েছি। তাহলে যখনই নাট বল্টু লাগিয়ে দেবো, তাহলে এবার তো ঠান্ডা হচ্ছে, তাহলে ঠান্ডা হয়ে গেলে গরম হচ্ছে, বড় হয়ে গেছে, ঠান্ডা হলে আবার সংকুচিত হবে। তাহলে এইবার যখন সংকুচিত হবে, নাট বল্টু সমেত দেয়াল সমেত টেনে সোজা করে দেবে। তাহলে এই হচ্ছে ওই দৈর্ঘ্য প্রসারণের অনেক কিছু বলবো না, দুই একটা জিনিস আলোচনা করলাম দৈর্ঘ্য প্রসারণের উদাহরণ। এছাড়া তোমরা ওই রেল লাইনের মাঝখানে ফাঁক রাখা হয়, হ্যাঁ, দৈর্ঘ্য প্রসারণ হয়, সেটা মাঝখানটা বুঝে যায়, সেটা তোমরা দেখবে, পড়ে যাবে, সহজ জিনিস। আর যদি কিছু থাকে পরে আমার মনে যদি পড়ে আলোচনা করে দেবো, আপাতত মনে পড়ছে না কিছু, আরও আছে হয়তো প্রচুর। বেশ, এবার আসি ক্ষেত্রফল প্রসারণ, সংক্ষেপে বলা হয় ক্ষেত্র প্রসারণ। কি প্রসারণ? ক্ষেত্র প্রসারণ, বা আসলে হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ। এই ক্ষেত্রফল মাধ্যমিকে এখন দুবার যেটা এসছে, ক্ষেত্র প্রসারণের সংজ্ঞা আর ক্ষেত্র প্রসারণের রাশিমালা, এই 20 সালে এসছে ক্ষেত্র প্রসারণ রাশিমালা। বলছি ব্যাপারটা,
তাহলে ক্ষেত্র প্রসারণ মানে হচ্ছে এই যে একটা একদম কালকে আমরা ঠিক যেভাবে পড়েছিলাম একদম সেইভাবে পড়বো। আমার মনে হয় না আর নতুন জিনিস কিছু আলোচনা করার দরকার আছে। যে এইটা প্রথম দেখবে সে আমার আগের ভিডিওটা একটু দেখে নেবে, আগের ভিডিওটা দেখে নিলে দেখবে জলের মতো হয়ে যাবে। তাহলে এটা একটা হচ্ছে পাতলা পাত, এর ক্ষেত্রফল হচ্ছে S1, উষ্ণতা হচ্ছে T1। তাহলে উষ্ণতাটাকে বাড়িয়েছি আমি, উষ্ণতাটাকে বাড়িয়ে মনে করো করেছি হচ্ছে T2, আর যখন ক্ষেত্রফল হয়ে গেছে S2, তাহলে ক্ষেত্রফল বেড়েছে কতটা? এই দেখো এটা ক্ষেত্রফল বেড়েছে, এই যে। তাহলে ক্ষেত্রফল বেড়েছে কতটা? তাহলে আগে ছিল S1 এখন হয়েছে S2, আগে উষ্ণতা ছিল T1 এখন বেড়ে হয়েছে T2। তাহলে উষ্ণতার পরিবর্তন T2 মাইনাস T1 আর ক্ষেত্রফলের পরিবর্তন S2 মাইনাস S1। তাহলে আমি লিখতে পারি S2 মাইনাস S1 একদম আগের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মতন, S2 মাইনাস S1 সমানুপাতি S1। ক্ষেত্রফল বড় হলে ক্ষেত্রফলের পরিমাণ বৃদ্ধিও বেশি হবে। তাহলে S2 মাইনাস S1 যখন কি T2 মাইনাস T1 স্থির, একই রকম ভাবে S2 মাইনাস S1 সমানুপাতি T2 মাইনাস T1 যখন S1 স্থির। তাহলে S2 মাইনাস S1 সমান সমান এই যে একটা ধ্রুবক, এই ধ্রুবককে বলা হয় বিটা, বিটা ইন্টু S1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে এখান থেকে বিটা সমান S2 মাইনাস S1 বাই S1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে এটা হয়ে গেল ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের রাশিমালা। তাহলে বিটা সমান S2 মাইনাস S1 বাই S1 ইন্টু T2 মাইনাস T1। এটা লিখে কোন S1 মানে কি, S2 মানে কি এগুলো একটু বলে দিতে হবে, T1 মানে কি, T2 মানে কি এগুলো একটু বলে দিতে হবে। তাহলে এখান থেকে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের রাশিমালা বার করতে পারবো। তাহলে আবার সে একই রকম ভাবে লিখি, যে যদি S1 1 T2 মাইনাস T1 সমান 1 হয় তাহলে বিটা সমান পাবো S2 মাইনাস S1, তাই না? অর্থাৎ একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন পদার্থের একক উষ্ণতা বৃদ্ধিতে একক ক্ষেত্রফলে যে ক্ষেত্রফলের প্রসারণ হয় তাকে বলা হয় ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। কি বললাম? একক উষ্ণতা বৃদ্ধিতে, বলো, একক উষ্ণতা বৃদ্ধিতে একক ক্ষেত্রফলের যে প্রসারণ হয় তাকে বলা হয় ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে? তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কর মাত্রা কি হবে? তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মাত্রা একই রকম ভাবে দেখো, উপরে ক্ষেত্রফলের মাত্রা মানে L স্কয়ার, নিচে আবার ক্ষেত্রফলের মাত্রা L স্কয়ার, T2 মাইনাস T1 এর মাত্রা থিটা। L স্কয়ারটা কেটে গিয়ে থিটা টু দি পাওয়ার -1। মানে থিটা টু দি পাওয়ার -1 মানে সিজিএস এ হবে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, ওপরটা মুছে দিলাম, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স হচ্ছে সিজিএস একক, তারপর হচ্ছে ডিগ্রি এফ ইনভার্স এটা হচ্ছে এফপিএস একক, আর হচ্ছে কেলভিন ইনভার্স এটা হচ্ছে এসআই একক। ঠিক আছে? এটা হচ্ছে বিটা। এইবার বলি গতবার তাহলে কি এসেছিল, এবছর কি এসেছিল? তো এবছর কি এসেছিল? এখনকার দেখবে মাধ্যমিকের যে প্রশ্নগুলো হচ্ছে একটু বোধমূলক প্রশ্ন বেশি আসছে, মানে এবং এমনভাবে আসছে যে প্রশ্নের উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীরা কতটা গল করে মুখস্থ করে চেষ্টা ব্যাপার নয়, ছাত্রছাত্রীরা কতটা বুঝেছে জিনিসটা, কিছুটা হৃদয়ঙ্গম করেছে কিনা এবং কিছুটা মস্তিষ্কের মধ্যে নিয়েছে কিনা, সেই রকম ভাবে প্রশ্ন আসছে। সেই জন্য এবার যেমন দিয়েছিল যে T1 কেলভিন উষ্ণতায় একটা পদার্থের ক্ষেত্রফল হচ্ছে A1, T2 কেলভিন উষ্ণতায় ক্ষেত্রফল হচ্ছে A2 মিটার স্কয়ার। আমার যতদূর মনে পড়ছে মিটার স্কয়ার দিয়েছিল, প্রশ্নটা আমার হাতে নেই এই মুহূর্তে। তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের রাশিমালা কি হবে? তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের রাশিমালা তুমি বিটা মানে কি S2 মাইনাস S1, তাহলে এখানে আর S2 মাইনাস S1 হবে না, এখানে হবে A2 মাইনাস A1 বাই নিচে S1 ছিল, S1 হবে না, তাহলে A1 ইন্টু T2 মাইনাস T1। ব্যাস, এটা লিখলেই তোমার 2 নম্বর।
2 + 1টার মধ্যে নম্বর ছিল এরকম। তা তুই কতটা বুঝেছো সেই অনুযায়ী প্রশ্ন। আর এটা গেল হচ্ছে ক্ষেত্র প্রসারণ আলোচনা করবো। এবার হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে আবার দেখি যে একটা পদার্থের আয়তন হচ্ছে, একটা পদার্থের আয়তন হচ্ছে V1 যখন উষ্ণতা T1, যখন উষ্ণতা বাড়িয়ে দিলাম তখন এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই বেড়ে গেল। তাহলে আয়তন বেড়ে হয়ে গেল। এখন মনে করো V2, উষ্ণতা হচ্ছে T2, তাহলে আয়তন বৃদ্ধি কত? V2 - V1, একদম আগের মতন। তাহলে একদম আমি একবার লিখতে পারি V2 - V1 সমান সমান V1 × T2 - T1। এইখানে যে ধ্রুবকটা এটাকে বলা হয় গামা। V2 - V1 গামা × V1 × T2 - T1, গামাকেই বলা হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে আগেবারে ক্ষেত্রটা ক্ষেত্রে বলতে ভুলে গেলাম যে আয়তন প্রসারণ কার কার উপর নির্ভর করে? উপাদান, প্রাথমিক আয়তন এবং উষ্ণতার পরিবর্তন। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কার কার উপর নির্ভর করে? উপাদান, প্রাথমিক ক্ষেত্রফল এবং উষ্ণতার বৃদ্ধি। তাহলে এইবার গামা এখান থেকে লিখতে পারি, দেখো V2 - V1 V1 × T2 - T1। এটা গেল রাশিমালা, এটা গেল রাশিমালা। আর আবার V1 সমান 1 হলে T2 - T1 সমান 1 হলে এটা হয়ে যাবে দেখো গামা সমান V2 - V1, অর্থাৎ আয়তনের বৃদ্ধি। অর্থাৎ একক উষ্ণতা বৃদ্ধিতে একক আয়তনে কোনো কঠিন পদার্থে যে আয়তনের পরিবর্তন হয়, আয়তন বৃদ্ধি হয়, তাকে বলা হয় ওই পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক। কি বলে? আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে বলা বাহুল্য এরও মাত্রা আর একক একই হবে। এই যে গামার মাত্রা, উপরে আয়তনের মাত্রা কি L3, নিচে প্রাথমিক আয়তন L3, এটা থিটা, L3 কেটে গেলে থিটা ইনভার্স। আবার সেই সিজিএস এর ডিগ্রি সি ইনভার্স, ডিগ্রি এফ ইনভার্স, কেলভিন ইনভার্স, একই রকম তিনটেই পুরো একই ছকে হবে। লাস্ট আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আমরা পরের ভিডিওতে যাব, সেটা হচ্ছে আলফা বিটা গামা সম্পর্ক। এই সম্পর্কটা প্রতিষ্ঠা তোমাদের সিলেবাসে নেই, তবু যদি কারোর মনে হয় দেখবো তাহলে আমাকে লিখে জানাবে, আমি পরে আলোচনা করে দেবো আলফা বিটা গামার সম্পর্ক কিভাবে প্রতিষ্ঠা করা যায়। সেই সম্পর্ক থেকে প্রতিষ্ঠা করে জানা যায় যে আলফা বিটা এবং গামার সম্পর্কটা হচ্ছে আলফা সমান β/2 সমান হচ্ছে γ/3, আলফা সমান β/2 সমান γ/3, বা এটা আসলে লিখতে পারি বিটা সমান 2 আলফা, গামা সমান 3 আলফা। তাহলে এটা একটা সম্পর্ক, এটা একটা সম্পর্ক, নিচেরটা এটা সম্পর্ক। আবার দেখো এইটাও একটা সম্পর্ক, যদি আমরা সব কটাকে 6 দিয়ে গুণ করে দিই তাহলে এখানে কি দাঁড়াবে? এখান থেকে পাবো 6 দিয়ে গুণ করলে 6 আলফা সমান সমান, এটা 6 দিয়ে গুণ করলে 3 দিয়ে কাটবে মানে এটা হচ্ছে 3 বিটা, আর এটা 2 দিয়ে কাটবে মানে হচ্ছে 2 গামা। 6 আলফা সমান 3 বিটা সমান হচ্ছে 2 গামা। তাহলে পরীক্ষার সময় তোমাকে এমসিকিউ দিল যে আলফা বিটা গামা সম্পর্ক কি, দিয়ে তুমি দেখলে এটা কোনো অপশনই নাই, তার আন্দাজে একটা যা খুশি দিয়ে চলে গেলে, তা নয়, এটা কি ঘুরিয়ে এইভাবে দিয়েছে 6 আলফা সমান 3 বিটা সমান 2 গামা। আমাকে মাথায় রাখতে হবে শুধু এটা এইভাবে নয়, এরকম ভাবেও দিতে পারে, ছাত্রছাত্রীরা মাথায় ঢুকেছে কিনা এইভাবেও দিতে পারে। এটাকে আবার 4 দিয়ে গুণ করে দাও, 4 দিয়ে গুণ করলে 24 আলফা সমান কি 12 বিটা সমান হচ্ছে 4 দুগুণে 8 গামা। তাহলে কোন একটা এমসিকিউ তোমাকে দিল যে আলফা বিটা গামা সম্পর্ক কোনটা, 24 আলফা 12 বিটা 8 গামা, এটাও কিন্তু ওইটারই একটা রূপ, একই জিনিস, এইটারই একটা রূপ, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এরপরে আমাদের যে অঙ্ক করবো আমরা পরের নেক্সট ভিডিওতে আসছি, যে এইটা দিয়ে কিছু অঙ্ক এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ওই সিজিএস একক, এসআই একক, এফপিএস একক, এদের সম্পর্ক সংক্রান্ত কিছু অঙ্ক।